আসো একটু। আরে তুমি তো রেনকোট পরা, আমি তো রেনকোট পরা না। সকাল থেকেই আরম্ভ হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির জন্য সকালবেলার থেকে ঘরে বসে বসে শুধু বৃষ্টিই দেখে যাচ্ছি। বাইরের যা কাজকর্ম সেগুলো তো করার কোনো প্রশ্নই নেই, আর ঘরের যা কাজকর্ম সেগুলো তো রাত্রিবেলাতেই সেরে রাখি। সকালবেলার থেকে উঠে কোনোই কাজ নেই, দরজার সামনে বসে বসে চা খাচ্ছিলাম আর মিষ্টুকে খাওয়াচ্ছিলাম। তার মধ্যেই তোমাদের দাদাভাইকে বলছিলাম আজ তো রবিবার, একটুখানি বাজারে গেলে ভালো হতো। একটু বাজারে যেতাম, একটু দেখে মাছ টাছ যদি পেতাম তাহলে নিয়ে আসতাম। 15ই আগস্টের পর থেকে আর তারপরে ভিডিও বানাইনি, একটাও ভিডিও হাতে ছিল না, তাই কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কেন করতে পারিনি সেটা পরে বলছি। মাছওয়ালা দাদা এসছে, দেখতেই পেলে, তো মাছ নিলাম এখানে। কী নিই ভাবতে ভাবতে দেখছি সকাল থেকে একটাও মাছওয়ালাও আসছে না, সবজিওয়ালাও আসছে না, কি করি। আর এদিকে যা ওয়েদার, বাজারে গেলে দুজনেই পুরো ভিজে যাব। বসে বসে কথাবার্তা বলতে বলতেই তার মধ্যেই মাছওয়ালা দাদা এসছে। তো নিলাম আজকে ভোলা মাছ, অনেক দিন বাদে দাদা আজকে ভোলা মাছ নিয়ে এসছে, আর আমার বেশ পছন্দও হয়েছে মাছটা। তো আমি 100 টাকার ভোলা মাছ নিলাম। ব্যাস, মাছটা নিয়ে রেখে দিলাম। বৃষ্টিটা একটু ধরেছে, রবিবার যেহেতু মেয়ে চলে গেল আঁকতে, আর তোমাদের দাদাভাই গেল চুলদাড়ি কাটতে। কারণ এই পুরো শ্রাবণ মাসটা ও চুলদাড়ি কাটেনি, পুরো শ্রাবণ মাসটা ও চুলদাড়ি রেখে দিয়েছিল। আর আজকে তো শ্রাবণ মাসের লাস্ট, মানে শেষ হয়ে গেছে, তো সেই কারণে আজকে সকালবেলায় গেছে ও চুলদাড়ি কাটতে। গাড়ি নেয়নি, ছাতা নিয়ে গেছে হাঁটতে হাঁটতে। আর মেয়েও সাইকেল নেয়নি, ছাতা নিয়ে গেছে আঁকার ওখানে হাঁটতে হাঁটতে। কেউ ঘরে নেই, আমি ভাবলাম তাহলে বসে থেকে কাজ নেই, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। বৃষ্টির ওয়েদার, তো তাড়াতাড়ি কাজ করে ওরা বাড়িতে ঢোকার আগে আমি আমার সমস্ত কাজ করে স্নান করে তারপরে ঘরে ঢুকবো। ওদিকে মাছগুলো নিলাম, মাছগুলো যে কাটবো এখনও কাটতে পারিনি, বাইরে পড়ছে ভালোই বৃষ্টি। আমি এখন বাইরে বসে মাছ কাটতে গেলে পুরো ভিজে যাব, তো সেই কারণেই ভাবলাম ঘরের কাজগুলো আগে সারি। তোমাদের বলি যে 15ই আগস্টের পর থেকে দুটো দিন কেন ভিডিও বানাতে পারিনি। তোমাদের তো লাস্ট বলেছিলাম তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে, কাজ তো সবে একটা সাইড শেষ করে বাড়িতে এসছে, আর এখন ছুটিতেই আছে, আবার যতদিন একটা কাজ না বেরাবে। কথা বলাটা একটু ভুলভাল হয়ে গেছে, মেয়ে আগে বেরিয়ে গেছে, এখনও তোমাদের দাদাভাই বেরায়নি। মনে নেই আমার যে এই আমি কাজগুলো করতে করতেই তারপরেই ও বেরিয়ে গেছিলো, তখন ও মুখ হাত পা ধুচ্ছিল। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইয়ের তো এখন কাজ নেই, আবার সাইড বেরালে তখন আবার যাবে। তো কি হয়েছে, ওর এত সাইডেও নাকি এটা হতো, এটা কোনো সময় বলেনি, জানো তো। বাড়িতে আসার পর থেকে দুটো দিন দেখছি পাঠা কাটার মতো দাপাদাপি করছে, মাথার যন্ত্রণায় বমি হয়ে যাচ্ছে, ঘাড় দিয়ে পুরো শরীর দিয়ে অজস্র ঘাম হচ্ছে, ওর শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রথম দিন তো ডাক্তার দেখাতে গেছিলাম, সেই দিন তো আমাদের এখানে সমস্ত ডাক্তার স্ট্রাইক ছিল, সব ডাক্তারদের স্ট্রাইক ছিল। আমি চোখের ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব বলে বেরিয়েছিলাম, তো সেদিন ডাক্তার দেখানো হয়নি। পরের দিনকে ওর একজন লেবারের মা মারা গেছে। তো এবার লেবারের মা মারা গেছে, মালিক হিসাবে ওর তো সারাদিন ওখানে থাকা উচিত। তো সেখান থেকে ও একদম হসপিটালে যাওয়া থেকে শুরু করে একদম শ্মশান পর্যন্ত ও ছিল। তো সেদিনও নাকি মারাত্মক ওর মাথার যন্ত্রণা করেছিল। তো তারপরে বাড়ি আসার পরেও শ্মশান থেকে বাড়ি আসার পরেও কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারিনি। তো তারপরে আবার নিয়ে গেছি ওকে ডাক্তারের কাছে, সেদিনও ডাক্তার দেখানো হয়নি। তারপরে ওকে নিয়ে গেলাম শনিবার দিনকে ডাক্তারের কাছে। শনিবার দিনকে বিকেলে ডাক্তারের কাছে। শনিবার দিনকে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পর সমস্ত কিছু বলার পর ডাক্তারবাবু বলল পরীক্ষা করে যে ওর চোখের তো একটু পাওয়ার বেড়েছেই, আর ওর যেই সমস্ত সমস্যাগুলো হচ্ছে ওটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। তো
তোমরা এর আগে অনেকেই আমাকে বলেছিলে যে দিদি তোমার মাথার যন্ত্রণা হয়, তোমার হয়তো এই মাইগ্রেনের সমস্যাই হতে পারে। তবে তোমাদের এই দাদা ভাইয়ের মতো আমার এতটা বাড়াবাড়ি হয় না, জানো তো। আমার মাথার যন্ত্রণা হয়, কিছুক্ষণ থাকে, স্যারিডন খেলে কমে যায়। তবে ওর স্যারিডন খেলে ঠেলে কিচ্ছুতেই কমে না, সারা দিন মাথা তো না হাফ কপাল, ওর টিপ 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 করে যন্ত্রণা করতেই থাকে। আর আমি তো নিজে চোখের ওপরে দেখেছি ওর যন্ত্রণাটা অস্বাভাবিক। তো সেটা নিয়েই 2 দিন ধরে ব্যস্ত ছিলাম, আর কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ দেখবে ঘরের লোকের যতক্ষণ শরীর খারাপ ঠিক না হয় না ততক্ষণ মনে শান্তি হয় না। পরিষ্কার করে দিয়ে দেখলে ঢুকিয়ে দিলাম। এখন আর ওকে আলাদাভাবে টেনে টেনে ঢোকাতে হয় না, এইভাবে একটুখানি ঘাস দিয়ে ওকে সামনের দিকে ডাকলেই ঢুকে যায়। আর তারপরেও কি জানো তো, ওর খিদে পেলে এখনও বুঝে গেছে যে আমাকে এর ভেতরেই খেতে হবে। তো যেখানেই থাকুক দৌড়াদৌড়ি করে আর এখানে এসে পুরো ঢুকে যায়। এই যে ঘাস তুলে নিয়ে এসেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছিল না, তো আগে গিয়ে ওর জন্য অনেকখানি ঘাস তুলে নিয়ে এসেছি। তো যা তুলে নিয়ে এসেছি দুপুর পর্যন্ত হয়ে যাবে, আমি স্নানের আগে আবার গিয়ে নিয়ে আসবো। মুড়ি দিয়েছি, মুড়িটাও সবথেকে ভালো খায়, মুড়িটা সবসময় দেওয়া থাকে। সকাল থেকে একদম ঘুম থেকে উঠেই ওকে ছেড়ে দিই, দৌড়ি সারা জায়গায় করতে থাকে। তারপরে এই এখন আমি ঘর ঠট ঝাঁট দেবো, তো সেই কারণে ঢুকিয়ে দিলাম, আবার দুপুরবেলা বার করবো। ওয়েদার কাজকর্ম তো বাইরের সবই রয়েছে, সবই বলতে বাইরে কিছুই না, জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো কাচতে হবে। আর ভাবছি একেবারে বেরাবো, একেবারে বেরিয়ে ভিজে কাজগুলো করব। রান্নাঘরের কাজ বলতে অল্প কটা বাসন আছে যেগুলো আমরা চা খেলাম, আর মেয়ে ম্যাগি খেয়ে গেল। আর তোমাদের দাদাভাইকে এখন একটু ম্যাগি করে দেবো। আর আমাদের সকালবেলার খাওয়া হচ্ছে আজকে পান্তা ভাত, তো এখন ম্যাগি করে দিই, তারপরে আলু ভাজা করবো। মেয়ে এসে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে, তারপরে আলু ভাজা করবো, আলু ভাজা দিয়ে 3 জনেই পান্তা ভাত খাবো। আর আমি সকালবেলা চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি। তো আগে ওর খাঁচাটা পরিষ্কার করে দিলাম, মেয়েই প্রত্যেক দিন করে, আমি খাঁচাটা পরিষ্কার করি না। তবে আজকে ওর দেরি হয়ে গেছে, ও তাড়াতাড়ি চলে গেছে বৃষ্টির মধ্যে ভিজে। আর খাঁচাটা দেখলাম একদম নোংরা হয়েছিল, তো সেই কারণে খাঁচাটাকে আগে পরিষ্কার করে বাটি ধুয়ে জল পাল্টায় আবার ওকে দিলাম। এখনও ভেতরেই থাক, এখন আর বার করবো না, কাজ টাজ হবে তারপরে আবার বার করবো। বারবার করে এই ফ্রিজের তলায়, আজকে তো একদম বাথরুমের ভেতর ঢুকে প্যানের ওপরে উঠে গেছে। ওখানটা সব থেকে বেশি ভয় আমাদের, বাথরুমের ভেতরটা, কারণ ওই প্যানের মধ্যে যদি একবারও ঢুকে যায় তাহলেও শেষ। তো ওই সময় আমি সবে বাথরুমের দিকে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি যে ওপরে একদম বসে আছে। তারপরে তোমাদের দাদাভাই গিয়ে নামিয়ে নিয়ে এসছে। বাথরুমের দরজাটা আমরা সবসময় দিয়েই রাখি, ওর কারণে একটুও খোলা রাখা যায় না। বাথরুমের দরজা বলো, ঘরের দরজা বলো, গেট বলো, সব কিছু বন্ধ করে রাখতে হয় ওকে যখন ছাড়ি। মানে শুধু বাইরের দিকে বেরোয়, কালকে তো বেরিয়েই গেছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে পম্পা কুকুর বিড়ালের থেকে সাবধান। বিড়াল অলরেডি টের পেয়ে গেছে, আমাদের গেট যেহেতু সবসময় দেওয়া থাকে না, বিড়ালটা ঘরে ঢুকতে পারে না, কিন্তু ও তাকে আছে আমি বুঝেছি। কালকেও গেটের সামনে দিয়ে ঘুরুর করছিল, যখন গেট খোলা ছিল, তো দুপুরবেলা বিড়াল ঢুকেছিল। তো সেই কারণে গেটগুলোকে সবসময় বন্ধ করে রাখি। মাঝে মাঝে কাজের সময় ভুলে যাই, তো ওদের নিয়েই একটুখানি ভয়। কুকুরও ভয়, কারণ ও বাইরের দিকে বেরিয়ে গেলে তখন কুকুরকে নিয়েও ভয়। তো চলো, এখন আমি আগে তো তোমাদের দাদাভাইকে ম্যাগিটা করে দিয়ে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দেবো, মুছবো, তারপরে বাইরের দিকে বেরাবো। একেবারে মাছ কেটে জামা কাপড় কেচে সব বাইরের কাজগুলো করে তারপরে স্নান করে ঘরে এসে রান্না বসাবো। ঠিক আছে, চলো, কাজ অনেকগুলো আছে, করতে থাকি, নাহলে আবার টাইম মতো শেষ হবে না। ঠিক আছে, চলো। এখন সকালবেলা কাজটা অনেকটা জানো তো ঘরের হালকা থাকে। রাত্রিবেলায় পুরো রান্নাঘর পরিষ্কার করে বাসন মাজাটা, এটা এখন প্রত্যেক দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর নিজের যেন করে না রাখলে শান্তিও হয় না। রাতের খাবারটা আমরা অনেক দেরি করে খাই, প্রায় 11:30 পৌনে 12টা বেজে যায়। তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে শুতে 12:30 পৌনে 1টা। তার আগে আমাদের ঘুমই আসে না, আমাদের এত রাত হয়, কোনো কিন্তু কারণ নেই। তো মেয়ে পড়তে থাকে, মেয়েকে ডিস্টার্ব করি না, আমরা ঘরের ভেতরে থাকি, মেয়ে বারান্দাটায় বসে পড়ে। ওই পরে প্রায় 11:30 পৌনে 12টা অবধি। তারপরে উঠে একটু বসে টসে আমি খাবার দাবার রেডি করতে করতে ওই বেজে যায়। মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বাপের বাড়িতে গেলে, দিদির বাড়িতে গেলে এগুলো খুব অসুবিধা হয়, জানো তো, কেউ এত রাত্রিবেলায় খায় না। আর আমাদের ওই 10টা সাড়ে 10টার মধ্যে খেতে ইচ্ছে করে না। ওই কারণে বাপের বাড়িতে গেলে, দিদির বাড়িতে গেলেই আমরা খাবার নিয়ে চলে আসি।
তো বাড়িতে এসে তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা আবার আমাদের মতো পরে খাই। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ যেহেতু রান্না করব না ভাবলাম একবার সার্ফ দিয়ে না, একবার ভেজা ন্যাকড়া করে পুরো রান্নাঘরটা একবার মুছে নিলাম। আর তার সাথে সাথে পান্তা ভাতের সঙ্গে যেহেতু আলু ভাজা খাবো, আলু ভাজাটাও কেটে কুটে একবারে গুছিয়ে রাখলাম। তো যেটা বলছিলাম, তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখানোর পরে এখন কিন্তু অনেকটা ভালো আছে। ওষুধটা খেয়ে চশমা বানাতে দিয়েছি, তবে আমাকে চশমাটা বুধবার দিন দেবে, তো সেই কারণে চশমা এখনও আনা হয়নি। ডাক্তার দেখিয়েই আমি সঙ্গে সঙ্গে চশমা বানাতে দিয়ে দিয়েছি, কারণ ফেলে রাখলাম না। জানি ওকে বলেছে মেন কথা ওর টেনশানটা একটু কম করতে হবে, রোদ কম লাগাতে হবে, গরমটা যাতে ওর শরীরে কম লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে থাকতে হবে, আর ধুলোবালিটা একটু কম লাগাতে হবে। তো ডাক্তারবাবু যেগুলো বলেছে, আর আমি ডাক্তারবাবুকে বলছিলাম, ডাক্তারবাবু এই একটা জিনিসের থেকেও ও দূরে থাকতে পারবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের যা কাজ, তো সেগুলো তো আমি বলি সবসময় যে ধুলোবালির কাজ, তারপরে রোদ বলো গরম বলো এগুলোতে তো যেতেই হবে। ওদের তো আর এমন কপাল না যে এসির তলায় বসে কাজকর্ম করবে, সেরকম কপাল নিয়ে জন্ম হয়নি। তো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা, আমাদের তো এইটুকুনি কাজকর্ম করেই খেতে হবে, তাই না? তো যাই হোক, ডাক্তারবাবু বলেছে যতটা সম্ভব একটু বাঁচিয়ে চলবে, আর ওষুধ দিয়েছে, তো বলেছে ওই ওষুধগুলো টাইম টাইম মতো খেতে, আর খুব যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে ওষুধ রেখে দিতে, সেই ওষুধটাই খেতে। তো দেখা যাক ঠাকুর ঠাকুর করে যেন ওর এই যন্ত্রণাটা কমে, কারণ আমি শুনেছি এই মাইগ্রেনের যন্ত্রণাটা নাকি খুব মারাত্মক। ডাক্তারবাবুও বলছিল যে এই ব্যথা সহ্য করা মানে মারাত্মক ব্যথা হয় এটা। গতকাল আমার ভাইকে ফোন করেছিলাম, ভাইও এই কথা বলছিল, ভাইদের অফিসেও নাকি একজন এরকম চাকরি করে, তারও এই সমস্যাটা। বলছে দিদি যখন ওর মাথার যন্ত্রণা হয় ও পুরো সাইডের মধ্যেই মানে ওষুধ খেয়েই শুয়ে পড়ে। তো সেটাই ভাবছিলাম যে বাড়িতে আজকে কটা দিন আছে, নাই চোখের ওপরে একটু রেস্ট নেবে ঠিক আছে, কিন্তু এরপর দিন থেকে যখন কাজে যাবে তখন সমস্যাটা হলে কি করবে। তো জানি না, যে ঠাকুর যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর যেন ওকে সুস্থ করে দেয়, কারণ ছাড়া আমার সংসার একদম অচল, সেটা তো তোমরা জানোই। ঘরের মানুষ যদি পড়ে যায় মানে দিশে হারা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন তো গেছে, আজকের ওয়েদারটাই ঠান্ডা, আজকে একটু ওর কষ্ট হয়নি। কেন বলো তো, এক কথা তো বাড়িতে আছে, আর আজকে এই বৃষ্টি বাদলের ওয়েদারটা একদম ঠান্ডা। তো এদিকে বৃষ্টি দেখি কমছে না, এদিকে মাছগুলো কাটার দরকার, ঘরটা ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার এদিকে আমার হয়ে গেছে। ঘরটা মুছবো তার আগেই ভাবলাম মাছগুলোকে কাটি। সিঁড়ির ঘরটায় টুল পেতে মাছগুলোকে কেটে নিলাম, আর সাথে মিষ্টুকেও সঙ্গে নিয়ে বসেছি। মিষ্টুকে নিয়ে এখন এমন হয়ে গেছে না জানো তো, সব কাজ করতে গেলে আমি ওর সঙ্গেই বকবক করি, আর এত সুন্দর কথা এখন বোঝে, ওকে একবার ডাক দিলেই না খাঁচার মধ্যে পুরো লাফালাফি করে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে একদম সোজা কোলের ওপরে উঠে বসে পড়বে, কোলের ওপরে উঠে বসবে, আর তোমাদের দাদাভাই ওর মাথায় হাত বুলিয়ে দেবে আর চুপ করে বসে থাকবে, নাববেই না, লুঙ্গিটাকে একদম পুরো চেপে ধরে রাখবে। তো সত্যি পশু পাখি কত তাড়াতাড়ি পোষ মেনে যায়, তাই না? পুরো আপন হয়ে যায় একদম ঘরের মতো। মাছগুলো কেটে কলপারেও গিয়ে ধুতে পারিনি, দেখলাম পুরো ভিজে যাব, ঘরটা তো মুছবো, পুরো ভিজে যাব। মাছগুলো তারপরে বেসিনেই ধুলাম, আবার বেসিনটাকে একটু কচব্রাই দিয়ে ডলে নিলাম, আর এদিকে মাছটায় ভাবলাম একেবারে নুন হলুদ মাখিয়ে রাখি। খুব একটা বড় বড় না ভোলা মাছগুলো, তো সেই কারণে টুকরো করলাম না, গোটা গোটাই রেখে দিলাম। তারপরে একেবারে আসি আমি স্নান করে, তারপরে দেখছি কি দিয়ে মাছটা রান্না করা যায়। তোমাদের দাদাভাইকে বলেছি চুল দাড়ি কেটে আসার সময় যদি বেগুন আর ধনে পাতা পাও তাহলে নিয়ে আসবে, তাহলে দেখছি মাছটা আজকে একটু অন্যরকমভাবে করব। তো এখানে দেখো আমাদের হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, আর মাছ কেটেছি তো ভাবলাম ওই বাসন মাজার সাবানটার থেকে বাসন মাজার এই জেলটা দিয়েই হাতটা ধুই, এটা আমার খুব ভালো লাগে। তবে বাসন ধুতে ইচ্ছে করে না, এত সুন্দর গন্ধ না, মনে হয় হাতই ধুই। তো আমার তো বাসন মাজার সাবান দিয়েই মাজার অভ্যেস, আমি ওইটা দিয়ে একদম পারি না। বাজে এখন দেখো 11:30, তো আর বসলাম না, এরপরে ঘর মোছার জল আনতে যাচ্ছি। মাছটা কেটে সিঁড়ির ঘরের সামনেটা একবার ধুইয়ে দিয়েছি, তো তারপরে ওখানটায় ধুয়ে ঠুয়ে এইবারে দেখলাম জলও তো চলে এসছে, ঘরটা আগে মুছে নিই, ঘরটা মুছবো। আর আজকে যেহেতু বৃষ্টি বাদলের ওয়েদার না, কেমন যেন মেঝেটা এমনি ভেজা ভেজা লাগছে, আর মেঝেটাও প্রচণ্ড ঠান্ডা। তো দেখলাম এখনও ওরা কেউ আসেনি, আমি খুব তাড়াতাড়ি কাজটা করছিলাম যাতে ওরা আসার আগে আমি ঘরটার মুছে আসতে পারি।
মেয়ের স্কুল ড্রেসটাও বার করে দিলাম, তো মেয়ের স্কুল ড্রেসটা কেচে দেবো, আবার কালকের থেকে তো স্কুল আছে, তো স্কুল ড্রেসটা কেচে দেবো বলে বাইরে রেখেছি। কতগুলো জামা কাপড় আছে, গতকাল তোমাদের দাদাভাই যে বললাম ওই যে শ্মশানে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো সব আছে, তারপরে আমাদের বাসি জামা কাপড় ছাড়া সেই জামা কাপড় আছে, সমস্ত কটাই কেচে এখন আপাতত শাশুড়ি মায়ের ঘরের ওই সামনের দড়িটার মধ্যে মেলে জলটা ঝরিয়ে নেব, তারপরে জল ঝরে গেলে বিকেলবেলায় গিয়ে ওই ঘরেই পাখার তলায় মেলে দিয়ে আসবো। চলো এখন ঝটপট করে ঘরটা মুছি। আর মিষ্টু দেখো আমার সাথে সাথেই আছে, এই বারান্দাতেই এখন বারান্দার পাখাটা চালিয়েই মিষ্টুকে রাখবো, কারণ এরপরে তো আমি শাশুড়ি মায়ের ঘরের দিকটায় যাব, বাইরে ঠাইরে ধোয়াবো, গেটগুলোকে সমস্ত বন্ধ করে দেবো, তো সেই কারণে ওকে আর ঘরের ভেতর রাখলাম না। ঘরেরও যদিও বা আজকে জানলা বন্ধই আছে, তবু ভাবলাম না থাক, বারান্দাটাইতেই থাক, আমি কাজ করতে করতে মাঝে মাঝে গ্রিল দিয়ে একবার উকি মেরে ওকে দেখতে পারবো। বৃষ্টিতে ভিজে ভিজে বাইরের কাজগুলো করতে করতে পুরো মাথা ভিজে গেছে, মাথায় কিন্তু শ্যাম্পু করিনি, মাথা পুরো ভিজে গেছে, তো মাথায় গামছাটা পেঁচিয়ে নিলাম। আর আজকে আমি বাথরুমে স্নান করিনি, একেবারে বাইরেই স্নান করে নিয়েছিলাম কলপারে। তো এদিকে তোমাদের এখন বাজে হচ্ছে 12:30, সব কাজ শেষ করে একেবারে ঘরে ঢুকলাম। ঢুকেই আলুটা তো কাটাই ছিল, তো আমি স্নান করে ঘরে ঢোকার আগেই মেয়ে তো চলে এসছে, তো মেয়েকে বললাম তুই একটু আলু ভাজাটা কর। আমি ঘরে ঢুকতে ঢুকতে মেয়ে আলু ভাজাটা করলো, আর আমি এসে 3 জনের ভাত বেড়ে নিলাম। আজকে আমাদের খেতে খেতে অনেক বেলা, এই যে 12:30টার সময় পান্তা ভাত খাচ্ছি 3 জনে, এরপরে দুপুরের খাওয়া যে কখন খাবো তার ঠিক নেই। পান্তা ভাত খেলাম, খেয়ে দিয়ে দেখাও আবার রান্নাঘরটা পরিষ্কার করলাম, খাওয়া দাওয়ার বাসনগুলো মাজলাম। আর এদিকে মাছ করব বলে তোমাদের দাদাভাই বেগুন, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে এসছে। এগুলো কিছু ছিল না, ভেবেছিলাম সবজিওয়ালার থেকে নেব, সবজিওয়ালাও আসেনি। আর ওই দেখো মিষ্টুকে ছেড়েছি, আর সারা ঘর শুধু দৌড়াদৌড়ি করছে। ও গিয়ে এই যে ফ্রিজের নিচটায় বসে থাকে না, আমার খুব ভয় করে যদি পোকামাকড় কামড় দেয়। বাজে এখন 2:30, শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম 3 জনেই, কেউ টের পাইনি। হঠাৎ আমার 2:20 ঘুম ভেঙেছে, লাফ দিয়ে উঠেছি, আরে আর রান্নাই তো করিনি। তো তোমাদের দাদাভাই বলছে অত তাড়াহুড়োর দরকার নেই, খিদে আমার এখন পায়নি। মেয়েও বলছে মা আমারও খিদে পায়নি। আমি বললাম যতই খিদে না পাক রান্নাটা তো করতে হবে। চটজলদি উঠে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়েছি, রান্না কিছুই হবে না, যদিও বা শুধু ভোলা মাছটাই হবে। তো ছোট ছোট করে বেগুন কেটেছি, বেগুনগুলোকে ভেজে আলাদা তুলে নিয়েছি, মাছটাকে আলাদা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে সরু সরু করে আলু কেটেছি, পেঁয়াজ টমেটো সব দিয়ে মাছটা আজকে করেছি। বেশিরভাগ ভোলা মাছ আমাদের ঘরে দেখবে সর্ষে বাটা দিয়েই হয়, তবে আজকে ভাবলাম এই আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে এইভাবে ঝোলটা করি। নামমাত্র একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস মাছটা এত ভালো হয়েছিল খেতে। আর নামানোর আগে একটু বেশি করে ধনেপাতা দিলাম, ব্যাস এইভাবেই দুপুর কি আমরা খেলাম তখন 4:45 বাজে। রান্না হয়ে গেছিলো কিন্তু আমার মোটামুটি 3:15-20 মধ্যে আমার রান্না হয়ে গেছিলো, যেহেতু কেটে কুটে সমস্ত কিছু গোছানো ছিল। রান্না করতে আর কতক্ষণ, ভাত হতে হতে মাছও হয়ে গেছিলো। কিন্তু 3 জনেরই কারোর খিদে ছিল না বলে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপরে উঠে ভাত খেলাম 5:45টার সময়। এখন বাজে প্রায় 6:30 মতো, 6:30 7:45 মতো। সন্ধে টন্ধে ধরালাম, তার মাঝখানেই দিদি এসেছিল, খাওয়া দাওয়াই তো করলাম বিকেলবেলায়। তারপরে একটু শুয়ে থাকলাম, তারপরে সন্ধে ধরালাম, চা খেলাম, তো করতে করতেই দিদি এসেছিল। তো এটা কি বলো তো, এটা হচ্ছে তালের বড়া যেটা দিয়ে করে সেই মাখাটা, এইটা দিদি দিতে এসেছিল। তালের বড়া দিদিরা খুব ভালো খায়, আমার তালের গন্ধও ভালো লাগে না, আর তাল আমি গুলতেও পারি না। তেমন আবার কাঁঠালও আমি খাই না, কাঁঠালের গন্ধও সহ্য করতে পারি না।
তো যাই হোক, মেয়ে তো খুব ভালো খায়, মানে গরম গরম মেয়েকে করে দিলে খুব ভালো খায়। তবে দিদিরা তো গরম গরম বাড়িতে করেছে, ওটা আবার দিয়ে নিয়ে আসতে ঠান্ডা হয়ে যাবে, তো সেই কারণে দিদি এখানে তালটা গুলে দিয়ে গেছিলো, মানে সব কিছু মেখে টেকে দিয়ে গেছিলো। একটুখানি ময়দা লাগতো, তো আমাকে বললো, বোন একটুখানি ময়দা মিশিয়ে তুই মনাকে এটা গরম গরম ভেজে দিস। তো কি বলবো, তালটা বেশ ভালোই ছিল জানো তো। আমি তো খাইনি, কিন্তু অন্য অন্য সময় তালের বড়া ভাজলে তালের গন্ধে ঘরে থাকা যায় না। তো যাই হোক, এটা বেশ ভালোই ছিল, কোনো গন্ধ বেরাচ্ছিল না। দিদি দিয়ে যাওয়ার পর তারপরে দিদিও চলে গেল, কিছুক্ষণ পর আমি মেয়েকে এটা গরম গরম ভেজে দিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাইও কিন্তু তাল খায় না, তবে এই তালের বড়াটা একদমই গন্ধ বেরাচ্ছিল না বলে ও বললো ঠিক আছে দাও, আমিও দুটো খাই। তারপরে মেয়ে আর ও এইটা খেলো, আর আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। এই দেখো এতগুলো মতো হয়েছে। খাওয়া দাওয়া করেই তোমাদের দাদাভাই বললো চলো একটু স্টেশন থেকে ঘুরে আসি। তো আমি বললাম হঠাৎ স্টেশনে? তো গাড়িতে তেল ছিল না, মানে তেল ছিল না কি, তেল ছিল, তোমাদের দাদাভাই রিস্ক পাচ্ছিল না যে 3 জন আসবো, যদি গাড়িতে তেল শেষ হয়ে যায়। তো ওরা বললো তুমি আর মেয়ে রিক্সা করে আসো। এসেই দেখি ওর মানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ফোনের দোকানে। ও আমাদের কিছু বলেনি, এটা সারপ্রাইজই বলতে পারো মেয়ের জন্য। তো ও আমাকে বললো মেয়েকে নিয়ে স্টেশনে আসো। তারপরে গিয়ে দেখি ফোনের দোকান। তো আমি বললাম কি হবে? বললো একটা ফোন দেবো মনাকে। চারিদিকের যা পরিস্থিতি, মেয়েটাকে যতক্ষণে একটা ফোন না দিচ্ছি শান্তি হচ্ছে না। ইএমআইতেই নিয়েছি। এই দেখো এখানে 3টে ফোন বার করেছে, খুব একটা দামি না, মানে একদম কম রেঞ্জের মধ্যে, জাস্ট না দিলে না, তাই একটা মেয়েকে ফোন দিচ্ছি। তো এখন বেশি দামি ফোন দেওয়ার ইচ্ছে নেই, তো মেয়েকে বললাম এটা নিয়েই চালা। তো কালকে তোমাদের ভালো করে দেখাবো কোন ফোনটা দিলাম। আজকে তো আর বেশি ভিডিও করতে পারিনি, এই অবধি দিয়ে শেষ করে দিয়েছিলাম। তো এই যে এই ফোনটা নিয়েছি স্যামসংয়ের, শুধু কালকে তোমাদের বলবো আমি এইটা ইএমআইতে নিয়ে কত পড়লো। তো চলো আজকে কিন্তু আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই অবধিই রাখলাম, কালকে তোমাদের সবটা বলবো। আজকের মতো টাটা।